নমস্কার, আমি রূপসী হালদার। ভালোবাসার সীমানা পেরিয়ে লেখায়িত রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব 28, এটি স্পেশাল পর্ব। প্রথমে চিৎকার শুনে তনুশ্রী বেগম, অনন্যা বেগম, অর্তি বেগমও ছুটে এসেছেন। প্রেম চিৎকার দিয়ে বলল, কি বলছো দাদা? প্রীতম আর কোনো কথা না বলে উদ্ভ্রান্তের মতো ছুটে গেল বাড়ির বাইরের দিকে। অনুশ্রী বেগম বোধহয় কথাটা ঠিক মতো হজম করতে পারলেন না। ওনার প্রণয়ের অ্যাক্সিডেন্ট, এটা বুঝতেই ওনার প্রেশার বেড়ে গেল। মমতাময়ী সন্তানের বিপদের কথা শুনতেই ওনার মাথা চক্কর দিয়ে উঠল। মাথায় শুধু একটা কথাই পাক খাচ্ছে, আমার ছেলের অ্যাক্সিডেন্ট করেছে। অনুশ্রী বেগম জোরে কেঁদে উঠলেন, আব্বু আব্বু বলে দুবার আর্তনাদ করে জ্ঞান হারালেন। অনুশ্রী বেগম ও অন্যান্য বেগম ছুটে বড় চোখে ধরলেন। ড্রয়িং রুমের হৈহুল্লোড় আর চিল্লাচিল্লির চিৎকার, দুই কর্তার প্রহেলিকা ছুটে এলো ড্রয়িং রুমে। সাদমান শিকদার গম্ভীর করে জিজ্ঞাসা করলেন, এত চেঁচামেচি কিসের এখানে? কথা বলতে বলতে ওনার চোখ গেল অনুশ্রী বেগমের দিকে। তিনি ছুটে গিয়ে স্ত্রীকে ধরলেন, উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে অনু? অন্যরা সবাই পাথরের মতো নিশ্চয় হয়ে দাঁড়িয়ে আছে, কেউ বিশ্বাস করতে পারছে না এই কথা। প্রহেলিকা পরিণীতিকে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে? পরিণীতার কথাটা বিশ্বাস করতে পারছিল না। তার বড় দাদান, তার বড় ভাই। প্রহেলিকা ধাক্কার তার হুঁশ ফিরল। সে টলটলে চোখে তাকিয়ে আপুর দিকে। প্রহেলিকা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রহেলিকা আবারও জিজ্ঞাসা করলো, কি হয়েছে বল? পরিণীতা এবার কথার জবাব না দিয়ে আচমকা কেঁদে উঠল। প্রহেলিকা, সাদমান শিকদার, খালিদ শিকদার আর সোহেব শিকদার হকচকিয়ে উঠলেন। পরিণীতা কাঁদতে কাঁদতে বলল, বড় দাদান অ্যাক্সিডেন্ট করেছে আপু। কথাটা শুনতে প্রহেলিকা সব বর্ষ কেঁপে উঠল। হৃদয় পিঞ্জরের চাপ অনুভব করলো। সে মুহূর্তে অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ল। সে পরিণীতার কাঁধে ঝাঁকিয়ে বলল, কি কি বলছিস এসব? কোথায় আছে প্রণয়? কতটুকু ইনজেক্ট হয়েছে বল, আমাকে বল। চুপ করে আছিস কেন? প্লিজ বোন বল। বলতে বলতে চিৎকার দিয়ে উঠল প্রহেলিকা। সবাই অবাক চোখে প্রহেলিকার চিৎকার দিয়ে চেয়ে আছে। পরিণীতা কাঁদতে কাঁদতে বলল, আর কিছু জানি না আপু। ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়া থেমেছে। মিনিট 5 হলো। আকাশের তীব্র আলোর ছটকানির পর বিকট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। পরিবেশ দেখে সহজে ধারণা করা যায় কিছুক্ষণের মধ্যেই পুনরায় ঝড়সহ ঝুম বৃষ্টি নামবে। বাইরে তখনও প্রবল হাওয়া বইছে। প্রীতম বাড়ি থেকে বেরিয়ে উন্মাদের মতো ছুটে এসেছে গ্যারেজের দিকে। সে সামনের দিকে আর এক পা বাড়াতেই পেছন থেকে একটা পরিচিত অথচ ব্যথাতুর কণ্ঠ ভেসে আসলো। কণ্ঠটা কানে যেতেই আপনি থেমে গেল প্রীতমের পা। প্রীতম বুকের মাঝে খুব সূক্ষ্ম সুচারু কিছু একটার আঘাতের অনুভব করলো। পেছন থেকে কেউ কান্না মিশ্রিত কণ্ঠে ডাকলো, ভাইয়া। তীব্র বেগে পেছন ফিরে তাকালো। প্রীতমের কলিজাটা মোচড় দিয়ে উঠল। প্রিয়তা ছুটে এসে ধপ করে বসে পড়ল প্রীতমের পায়ের কাছে। প্রীতম করুণ চোখে তাকিয়ে রইল বোনের দিকে। হঠাৎ প্রিয়তা প্রীতমের পা দুটো শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। অশ্রুক্ত চোখে অনুরোধ করে বলল, আমাকেও নিয়ে চলো ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে আমার প্রণয় ভাইয়ের কাছে নিয়ে চলো। আমার প্রণয় ভাইয়া হয়তো অনেক কষ্ট হচ্ছে, হয়তো অনেক ব্যথা পেয়েছেন। আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো ভাইয়া। কাঁদতে কাঁদতে উন্মাদের মতো বিলাপ করতে লাগলো প্রিয়তা। তার কেমন বিষাক্ত অনুভূতি হচ্ছে। এই মুহূর্তে সে পৃথিবীর কাউকে বোঝাতে পারবে না। প্রিয়তা ছটফটিয়ে উঠে বলতো, উনি আমাকে বলেছিল আমি নাকি ওনার সব যন্ত্রণার একমাত্র ওষুধ। আমি পাশে থাকলে ওনার যে কোনো কষ্ট অনুভব হয় না। উনি আরও বলেছিল, উনি অসুস্থ থাকলে যেন আমি সবসময় ওনার পাশে থাকি, তবে নাকি উনি পুরোপুরি সুস্থ থাকবেন। তাই আমাকে আমার প্রণয় ভাইয়ের কাছে নিয়ে চলো ভাইয়া। ভাইয়া প্লিজ, ওনার কাছে নিয়ে চলো। আমার অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মরে যাচ্ছি। বুকের ভেতর খুব কষ্ট হচ্ছে। বলতে বলতে প্রিয়তা চিৎকার দিয়ে কেঁদে উঠল। প্রীতমের পা আরও শক্ত করে জড়িয়ে ধরল। নীল চোখ বেয়ে পড়া অনর্গল জলরাশি যেন নীল সমুদ্রের ভাব বিশাল উত্তাল ঢেউ। বিধ্বস্ত চোখ মুখ চুলের খোপা খুলে গিয়ে ঘাসের উপর লুটিয়ে পড়েছে। প্রণয়ের প্রাণপ্রিয় অতি আদরের পুতুল যন্ত্রণা ছটফট করে কাঁদছে। এই দৃশ্য দেখলে প্রণয় নিশ্চিত এখানে হার্ট অ্যাটাক করে পড়তো। কলেজার টুকরো বোনের এক একটা আর্তনাদ প্রীতমের হৃৎপিণ্ড এফোর ওফোর করে দিচ্ছে। সে প্রিয়তার মাথায় হাত বুলিয়ে ধীরে ধীরে বলল, শান্ত হ বোন, তোর প্রণয় ভাইয়ের কিচ্ছু হবে না। প্রিয়তা আরও জোরে কেঁদে উঠল। ততক্ষণে প্রেম আর সাফাদও এসে দাঁড়িয়েছে। প্রেমের ও কলিজারটাও জ্বলে যাচ্ছে আদরের বোনে এরকম করুণ অবস্থা দেখে। কষ্ট তো তারাও পেয়েছে, ভাই তো তাদেরও। তবু কেন এই মেয়েটাকে দেখে এমন মনে হচ্ছে ওর কষ্টের তুলনায় তাদের অনুভূতিগুলো তেমন কাজই করছে না। প্রীতম বোনকে তুলে বুকে জড়িয়ে নিল। চোখের পানি মুছতে মুছতে বলল, জানি
তোর বড় দাদানের মতো সামলাতে পারবো না বোন, তাই সেই চেষ্টাও করলাম না। কাঁদিস না বোন, নিয়ে যাবো তোকে। সাফাত অবাক চোখে তাকিয়েছে প্রিয়তার বিধ্বস্ত চেহারা দিকে। সে জানতো এই প্রেমে তীর্ম উদ্বাদ কেবল প্রণয়ী। সে স্বপ্নেও ভাবেনি প্রিয়তা ও প্রণয়কে এত ভালোবাসে। প্রিয়তা প্রীতমকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বাঁধনহারা কান্না ভেঙে পড়ল। প্রীতম প্রেমকে বলল, অন্যরা চলে আসার আগে তাড়াতাড়ি গাড়ি বের কর, কুইক। প্রেমও সম্মতি জানিয়ে ছুটে চলে গেল গ্যারেজের দিকে। প্রীতম বোনের মাথায় অনবরত হাত বুলিয়ে দিচ্ছে। প্রিয়তা কেমন করে বারবার ছটফটিয়ে উঠছে। সে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলল, আপনি খুব খারাপ প্রণয় ভাই। গাড়ি নিয়ে আসলো প্রেম। প্রীতম, প্রিয়তা, সাফাত ছুটে গিয়ে গাড়িতে বসলো। গাড়িটা চোখের পলকে শিকদার বাড়ির গেট পেরিয়ে গেল। ওরা চলে যাওয়ার মিনিট 2 পার হতেই প্রহেলিকা, পরিণীত, অরণ্য, সমুদ্র, রাত ছুটে এলো। প্রহেলিকা পাগলের মতো আচরণ করছে, কিন্তু ওরা এসে প্রেম আর প্রীতমকে কোথাও দেখতে পেল না। প্রহেলিকা চিৎকার দিয়ে রাজকে বলল, দেখছিস কি, গাড়ি বের কর। রাজ ছুটে গিয়ে নিয়ে যেতেও থেমে গেল। প্রহেলিকা রেগে গিয়ে বিরক্ত করে ধমক দিল, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন, যা। রাজ উত্তেজিত কণ্ঠে জবাব দিল, কিন্তু আপু, কোন হাসপাতালে সেটাই তো মেজো দাদার কাছ থেকে জানা হয়নি। প্রহেলিকা যেন পায়ের নিচ থেকে জমে সরে গেল। সে ধপ করে বসে পড়ল ঘাসের ওপর। আকাশে তীব্র বিদ্যুতের ঝলকানি দেখা গেল। তাই কয়েক সেকেন্ডের মধ্যে আবারও ঝুমঝুম করে বৃষ্টি ধরে পড়ল। ওরা 3 ভাই বোন অসহায়ভাবে ঠায় দাঁড়িয়ে আছে। প্রিয়তা কাঁদতে কাঁদতে নেতিয়ে পড়েছে প্রীতমের বুকে। বোনের অবস্থা দেখে প্রীতমের জান বেরিয়ে যাচ্ছে। সে বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আল্লাহর উদ্দেশ্যে বলল, হে মাবুদ, আমার ভাই বোনদের শান্তি দাও, আর কষ্ট দিও না। পাপীরা তো বেশ আছে, তবে নিষ্পাপরা কেন শাস্তি পাচ্ছে? ওদের পাপের কলস কি কখনো পূর্ণ হবে না? দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে গেল। শিকদার বাড়ির গাড়ি এসে থামলো ডিসিএমসি হসপিটালে এর সামনে। প্রীতম আর প্রেম গাড়ি থেকে নেমে দাঁড়ালো। প্রিয়তার শরীর কাঁপছে। সে সারা রাস্তা আল্লাহর কাছে একটাই প্রার্থনা করেছে। আবারও সে একই প্রার্থনা করে বলল, এমন কোনো দৃশ্য দেখবেন না মাবুদ, যা আমি সহ্য করতে পারবো না। আমার প্রণয় ভাইকে সুস্থ রাখো মাবুদ। ওনার কিছু হলে আমি শেষ হয়ে যাব, বাঁচতে পারবো না একদম। প্রীতম আর প্রেম প্রিয়তাকে নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে পড়ল। প্রীতম উত্তেজিত কণ্ঠে রিসেপশনিস্টকে উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি হুইচ কেবিন নাম্বার আবরার শিকদার প্রণয় ইজ ইন? রিসেপশনিস্ট প্রীতমের দিকে কিছুক্ষণ দেখে নম্র কণ্ঠে জবাব দিল, লেট মি চেক। ইয়েস, মিস্টার আবরার শিকদার প্রণয় ইজ ইন, বাট আই এম সরি, মে আই নো ইউর রিলেশন টু দ্য পেশেন্ট? প্রীতম, yes, of course. He is my elder brother. Receptionist, oh, he is your elder brother? No problem. He is currently in cabin 305, 3rd floor, right wing. Just show your visiting pass at the lift and you will be allowed in. প্রিয়তা অধৈর্য হয়ে উঠেছে এইসব কথোপকথনে। কেবিন নাম্বার কানে আসতে সে সেদিকে দৌড় দিয়ে যাচ্ছে, কিন্তু কিছু অপ্রত্যাশিত শব্দোচ্চারণ কানে আসতেই পা থমকে গেল। প্রীতম আবারও ফর্মালিটিভাবে বলল, থ্যাংক ইউ, বাট মে আই আস্কড দ্যাট হ্যাপেন টু হিম? কুড ইউ কাইন্ডলি চেক অ্যান্ড লেট মি নো? পাশ থেকে একজন বেশ হতাশ কণ্ঠে বলে উঠল, ডাক্তার বলেছেন ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। ওনার মস্তিষ্ক মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত, ফুসফুস ফেটে খণ্ড হয়ে গেছে, হৃদস্পন্দনে আঘাত লেগেছে। ডাক্তাররা অনেক চেষ্টা করছেন, কিন্তু দুঃখজনকভাবে ওনাকে বাঁচানো সম্ভব হবে কিনা জানা যাচ্ছে না। রক্তপাত কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। এমন নিম্ন বর্ণনা কানে আসতেই প্রিয়তার দেহের সকল রক্ত ছলকে উঠল। হৃদয়টা মনে হচ্ছে এখনই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাবে। প্রিয়তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে। অনেক কষ্টে সে বলল, না, আমার প্রণয় ভাইয়ের কিছু হতে পারে না। সে লিফট ছেড়ে সিঁড়ির দিকে দৌড় দিল। বোনকে দৌড় দিতে দেখে প্রেমও পিছন পিছন ছুটে গেল আর বলছে, দাঁড়া দাঁড়া বোন। প্রিয়তা কারো কোনো কথা কালে তুলল না। তার জন্য এই মুহূর্তে পৃথিবী জাগতিক যা কিছু আছে সবই অদৃশ্য। সে কীভাবে 3 তলায় এসে পৌঁছেছে জানে না সে। হাঁটুতেও কোনো রকম ব্যথা অনুভব হচ্ছে না তার। হৃদয়ের ব্যথার কাছে অন্য সব ব্যথা খুবই তুচ্ছ লাগছে প্রিয়তার কাছে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে তার অনর্গল নোনা জলের স্রোত। কোপা থেকে লম্বা চুলগুলো হাঁটু ছুঁয়ে গেছে, নীল চোখ দুটো চকচকে লাল। সে এক ছুটে 305 নম্বর কেবিনের সামনে চলে এলো। শরীর কাঁপছে প্রিয়তার। সে কিছুতে দরজায় হাত রাখার সাহস পাচ্ছিল না, কিন্তু কয়েক সেকেন্ড পার হওয়ার আগে সে ঝড়ের বেগে দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়ল। বিছানার দিকে দৃষ্টি পড়তে তার উত্তাল সকল অনুভূতি শান্ত হয়ে গেল। বিছানার মধ্যে প্রণয় চোখ বন্ধ করে শুয়ে আছে, কপালে সাদা ব্যান্ডেজ পেঁচানো, 2 হাতের উল্টো পিঠে ক্যানোলা লাগানো।
একটা দিকে টপ টপ করে রক্ত পড়ছে, আরেকটা দিয়ে স্যালাইন। সুন্দর সুদর্শন চেহারাটা নিষ্প্রভ, সেখানে কোনো মলিনতা নেই, নেই কোনো অসুস্থতার চিহ্ন। প্রণয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রিয়তার ঠোঁট ভেঙে কান্না এলো। কিছু মুহূর্তের জন্য অনুভূতি শান্ত হয়ে গেল। এই মুহূর্তে সব অনুভূতিরা 100 গুণ হয়ে প্রিয়তার হৃদয়ে আছড়ে পড়েছে। প্রিয়তার মন বলল, দাঁড়িয়ে সময় নষ্ট করিস না। ওই যে দেখ, তোর মানসিক শান্তি, সুরক্ষা কবল, ভালোবাসার আধার। প্রিয়তার কি হলো জানা নেই। সে বিন্দুমাত্র নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা না করে বিদ্যুৎ বেগে গিয়ে ঝাঁপিয়ে পড়ল প্রণয়ের বুকে। প্রণয়ের শরীর কেঁপে উঠল। তীব্র ঝাঁকুনির ফলে ডান হাতে ক্যানোলার টান লাগতেই চোখে নিমেষে সে তরতর করে স্যালাইন রক্ত উঠে গেল। মুহূর্তে সাদা তরল লাল রঙে রঞ্জিত হয়ে গেল। প্রিয়তা শক্ত করে প্রণয়ের বুকের কাছের সার আঁকড়ে ধরে বুকের মধ্যে মুখ গুজে তীব্রখানা ভেঙে পড়ল। তার চোখের পানিতে ইতিমধ্যে প্রণয়ের বুকের কাছের শার্ট ভেজে গেছে। বুকের উপর নরম কিছু আছড়ে পড়তেই জেগে গেল প্রণয়। সঙ্গে সঙ্গে নাকে এসে ঠেকল সেই চিরচেনা সুবাস। দেহে প্রিয় নারী সত্তাটা অনুভব হতেই কাঁপন ধরল বুকে। সর্বাঙ্গ হলহল করে ছড়িয়ে পড়তে লাগলো মরণ বেদনা। চোখ বন্ধ রেখে ঠোঁট কামড়ে ধরল প্রণয়। বন্ধ চোখের কোনা বেয়ে গড়তে লাগলো তরল অশ্রু। প্রিয় নারীর স্পর্শ অন্তরের আগুনে ঘি ঢেলে দিচ্ছে। সে মনে মনে তাচ্ছিল্য করে বলল, কেন এসেছিস এখানে? বেঁচে আছি নাকি মরে গেছি দেখতে এসেছিস? নাকি আমার সর্বাঙ্গ কেড়ে নিয়ে মরে ভেবেছিস এবার প্রাণটা নিয়ে নিতে এসেছিস? প্রাণ নেওয়ার হলে সেটাও নিয়ে যা। এই প্রণয় শিকদারে যা ছিল সবই তো তোর ছিল, আর তার প্রাণও তো তুই। যেহেতু তুই আর আমার রইলি না, তবে তুই ক্ষীণা, এই জীবন নিয়ে আমি কি করব? এর চেয়ে মরে যাওয়া ঢের ভালো বল। আমিও বড় ক্লান্ত জানিস, এই বিষাদময় জীবনের বোঝা আমিও আর বইতে পারছি না। তুই নিজের হাতেই না হয় মুক্তি দে আমায়, আমি আর সইতে পারছি না। চলে যা তুই এখান থেকে, ছুবি না আমায়, একদম স্পর্শ করবি না। দয়া দেখাচ্ছিস? দয়া? আবদার শিকদার প্রণয়ের দয়ার প্রয়োজন নেই, মরলেও প্রয়োজন পড়বে না। তবুও তো কারো দয়া বাঁচবে না সে। চলে যা তুই তোর শুদ্ধের কাছে। প্রিয়তা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলল। আমার খুব কষ্ট হচ্ছে প্রণয় ভাই, খুব। আপনাকে এই অবস্থায় কিছুতে দেখতে পারছি না, আমি পারছি না। আপনি খুব খারাপ প্রণয় ভাই। আপনি একবারও আমার কথা ভাববেন না কেন? আপনার যদি কিছু হয়ে যায় আমি একদম মরে যাব। প্রণয় ভাই, 1 সেকেন্ডও বাঁচব না আপনাকে ছাড়া। আপনার কিছু হয়েছে এটা ভাবতেই দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস আটকে আসে। আমি নিঃশ্বাস নিতে পারি না। আমি আপনাকে বলতে পারি না, বোঝাতে পারি না আপনি আপনাকে কতটা ভালোবাসি। ভালোবাসি বলেই কি এত কষ্ট দেন? ভালোবাসায় আপনার আপনার জুড়ি নেই, আবার যন্ত্রণা দেওয়া তো আপনার জুড়ি নেই এই পৃথিবীতে। আপনি আমাকে সব থেকে বেশি কষ্ট দেন, আবার আপনি সব থেকে বেশি ভালোবাসেনও। আমি শেষ হয়ে যাচ্ছি আপনার এমন বিষাক্ত ভালোবাসায়। আমি না পারছি আপনার কাছে থাকতে, আর না পারছি আপনার থেকে দূরে সরে যেতে। আপনার ভালোবাসা আমার অভ্যাস হয়ে গেছে, অথচ সেখানে আপনাকে 2 মিনিট মন ভরে দেখার অধিকার আমার নেই। আপনি যদি আমার হবেন না, তবে কেন আমার রক্তে মিশে গেছেন বলবেন? আপনার প্রতি কেন এত ভালোবাসা জন্মালো? আমি কি করব এত ভালোবাসা নিয়ে? আপনি তো ভালোই আছেন, তবে কেন আজ এটা কাল ওটা ঘটিয়ে আমাকে শেষ করে দেন? কিসের শত্রুতা আপনার সঙ্গে আমার? প্রিয়তা নাক টেনে বুক থেকে মাথা তুলে প্রণয়ের মুখের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকালো। প্রণয়ের 2 গালে হাত রেখে কপালে পেঁচানো সাদা ব্যান্ডেজে গভীর চুমু খেয়ে বলল, আপনাকে হয়তো কোনোদিন বলা হবে না আপনাকে কতটা ভালোবাসি, কিন্তু বিশ্বাস করুন, আমার ভালোবাসার পরিমাণ করতে গেলে আপনি তলিয়ে যাবেন। এমনকি আমি নিজেও জানি না আপনাকে কত ভালোবাসি। তবে মনের গভীরে শুধু আপনাকে অনুভব করি। কোনো সকালে আপনাকে দেখতে না পেলে সকালটা সারাটা দিন আমি ছটফট করি। বলতে বলতে সারা মুখে পাগলের মতো অঝরে চুমু খেতে লাগলো। চোখের পানি টুকটুক করে গড়িয়ে পড়তে লাগলো প্রণয়ের চোখে মুখে। প্রিয়তা আবারও প্রণয়ের মুখে লেপ টেকিয়ে বিড়বিড় করে বলল, আপনাকে একটা ছোট্ট মিথ্যে বলেছিলাম বলে আমাকে এত কষ্ট দেবেন? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানেন প্রণয় ভাই। যদি আপনি আমাকে ভুল বোঝেন, দূরে সরিয়ে দেন, তখন কেমন করে বাঁচতাম আমি? আমি আপনার চোখে ঘৃণা দেখতে চাইনি, আমি আপনাকে মিথ্যা বলতে চাইনি। ওই দিন ওই লোকটা আমাকে জোর করে জড়িয়ে ধরেছিল, আমাকে চুমু খেয়েছিল, তবে খারাপ কিছু করেনি। তা আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, আপনাকে বলতে পারিনি। আমি বলতে বলতে আবার হু হু করে কেঁদে উঠলো, ফুফিয়ে ফুফিয়ে বলল, প্লিজ প্রণয় ভাই, ওভাবে নির্লিপ্ত থাকবেন না। হাগ মি প্লিজ। প্রণয় ভাই, একটু জড়িয়ে ধরুন আমায়, একটু সান্ত্বনা দিন, খুব কষ্ট হচ্ছে আমার। একটুখানি বলুন, কাজ করো রক্ত জবা, আমি তো আছি। প্লিজ প্রণয় ভাই, সে সামথিং, জাস্ট হোল্ড মি ফর এ হোয়াইল। প্রণয় ভাই, আই নিড ইউ, লিটল লাভ, লিটল প্রেজ, আই হার্টিং আ লট।
প্লিজ লেট মি রেস্ট ইন ইউর আর্মস ফর এ মোমেন্ট, জাস্ট হোল্ড মি প্লিজ। প্রণয়ের ঠোঁটে হালকা হাসি দেখা গেল। দু হাতের ক্যানোলা এক ঝটকায় টেনে খুলে ফেলতে হাতে শিরা বেয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। কিন্তু সেসবে পাত্তা না দিয়ে প্রণয় তার কাছে ভালোবাসা চাচ্ছে। প্রিয়তা যেমনভাবে প্রণয়ের আদর চেয়েছিল তার থেকেও নিবিড়ভাবে সে তার প্রাণ পাখিকে নিজের বুকে মিশিয়ে নিল। দু হাতে চাপড়ে ধরল তাকে নিজের বুকে। কাঁদতে কাঁদতে বিলাপ করতে থাকা প্রিয়তা হঠাৎ কাঙ্ক্ষিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত স্পর্শে চমকে গেল। মাথা তুলে প্রণয়ের মুখের দিকে চাইলে প্রণয় দুর্বল কণ্ঠে ধমক দিয়ে বলল, একদম লাফালাফি করবি না, না হলে জানালা দিয়ে বের করে ছুঁড়ে ফেলে দেবো। প্রণয়ের কণ্ঠ কানে আসতেই প্রিয়তা আবারও হুঁশ হারিয়ে গেল। সে প্রণয়ের গলা জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। প্রণয়ের চুলে হাত বোলাতে বোলাতে আদরে কণ্ঠে বলল, কাঁদিস কেন জান পাখি, আমি তো আছি, কাঁদিস না। বলতে বলতেই প্রিয়তার চুলের গভীর ভালোবাসার স্পর্শ রেখে দিল। প্রিয় পুরুষের উষ্ণতা আর প্রণয়ের পেয়ে প্রিয়তার কান্নার বাঁধ আরও ভেঙে পড়ল। সে আরও জোরে প্রণয়ের শার্ট খামচে ধরে কেঁদে উঠল। প্রিয়তার চোখের পানিতে প্রণয়ের গলা বুক সব ভিজে গেছে। প্রণয় প্রিয়তার ছোট দেহটা নিজের সঙ্গে মিশিয়ে বলল, আই অ্যাম সরি রক্তচাপা, আমি খুব সরি, খুব কষ্ট পেয়েছিস তাই না? প্রিয়তা কাঁদতে কাঁদতে মাথা উপর নিচ ঝাঁকালো। প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোমাকে ভুল বোঝার জন্য আমার যে শাস্তি দেবে আমি মাথা পেঁদে নেব রক্তচাপা, কিন্তু তোমার আমার ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে প্রণয় শিকদার একবার কেন 1000বারও এমন জীবনের বাজি লাগাতে দুবার ভাববে না। আমার বিন্দুমাত্র আফসোস নেই এই রক্ত ছড়াতে। আমার প্রিয় রক্তচাপা, আমি তোকে খুব বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি। তুই আমার অস্তিত্ব, আমার বেঁচে থাকার কারণ। তোর এক কণা ভাগ আমি কাউকে দিতে পারবো না। আমার মাথায় ঠিক ছিল না জান, আমি সহ্য করতে পারছিলাম না তুই অন্য কারোর সাথে। সত্যি আমি মরে যেতাম, পৃথিবী সব ওলটপালট হয়ে যাক, তবু বন্ধু তুই শুধু আমারই থাক, শুধু আমারই হয়ে থাক। আমি তোকে অনেক কষ্ট দেই তাই না জান, কিন্তু কি করব বল, আমি যে অসহায়। ভালোবাসায় কষ্ট পেতে হবে একটু আত্রু, কলঙ্কের কালিও গায়ে মাখতে হতে পারে। ভালোবাসায় অমৃত্যু সুধার সাথে যন্ত্রণার হলাহল তোকে সহ্য করতে হবে। ভালোবাসিস যেহেতু, ভালোবাসার সাথে সাথে যন্ত্রণার ভাগও নিতে হবে। সব সহ্য করে তুই আমাকে যেভাবে ভালোবাসিস তো সেভাবেই দূরে যেতে হতে পারে। চাইবে তো সবসময় আমাকে, তুই আমার মৃত্যু চেয়েও কাছে থাকিস, তবু এই দূরে যেতে চাস না, বেঁচে থাকতে পারবো না আমি। প্রণয় দুই হাতে প্রিয়তার পিঠ জড়িয়ে ধরে আবার চোখ বন্ধ করে বড় করে স্বস্তি নিঃশ্বাস ফেলল। বড় আরাম লাগছে তাকে। প্রিয়তাকে কেঁদে হালকা হওয়ার সময় দিল। কেন জানি না প্রিয়তা এই কান্না তাকে একটুও কষ্ট দিচ্ছে না, বরং খুব বেশি শান্তি লাগছে তার। সে কখনো তার রক্তজবার চোখে পানি দেখতে পারে না, কিন্তু আজ তার রক্তজবা তাকে হারানোর ভয় কাঁদছে। এটা তার জন্য পরম সুখের। 10 মিনিট পর প্রিয়তা একটু শান্ত হলো, কিন্তু শরীর এখনো থেকে থেকে কাঁপছে। প্রণয়ের মুখ তুলে নরম গাল মুছে দিয়ে দুষ্টু হেসে খোঁজা দিয়ে বলল, হয়ে গেছে, আর অভিমান করতে হবে না, এতে ভালোবাসায় রাখার জায়গা নেই আমার। প্রিয়তা কান্না থেমে গেল, চোখ মুখ ফোলা ফোলা। মেয়েটাকে আমার রসগোল্লা রসগোল্লা মনে হচ্ছে প্রণয়ের কাছে। সে অভিমানী কণ্ঠে গাল ফুলিয়ে বলল, আমি অভিনয় করছি আপনার সাথে? প্রণয় হেসে উঠে এসে প্রিয়তার দুই গালে টেনে নিয়ে বলল, এছাড়া আবার কি? প্রিয়তার খুব রাগ হলো নিজের ওপর। সে নাকি এই মানুষটার জন্য কেটে কেটে মরেছিল। সে মুখ বাকি বলল, অকৃতজ্ঞ লোক একটা। প্রণয় শব্দ করে হেসে উঠল। প্রিয়তা মুগ্ধ চোখে তাকিয়ে রইল সে হাসির পানি। উফ, অসুস্থ মুখেরও হাসি এত সুন্দর হয়। প্রণয় হাসলে এককালে টোল পড়া হাসির সাথে অ্যাডামস অ্যাপেলের যখন ওঠানামা করে তখন চোখ ফেরাতে পারে না প্রিয়তা। মন চায় বড় একটা হা করে অ্যাডাম অ্যাপেলটা খেয়ে ফেলতে। বেহায় আসে, কিছুতেই সেদিক থেকে চোখ সরাতে পারে না। প্রণয় প্রিয়তাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করে বলল, এভাবে নজর দিচ্ছিস কেন? লজ্জা পেয়ে গেল প্রিয়তা, কিন্তু হঠাৎ কিছু মনে পড়তেই আচমকা তাকালো প্রণয়ের দিকে। ভয় আর আতঙ্ক তার গলা শুকিয়ে গেছে, হাতের তালু ঘামতে লাগলো। অতর্কিত হয়ে গুলগুল করে চোখে প্রণয়ের দিকে তাকিয়ে ঢোকিলে ভাবল, প্রণয় ভাই কি আমার বলা সব কথা শুনেছে? আমার করা পাগলামিগুলো কি দেখেছে? প্রণয় ভাই কি আমার মনের কথা বুঝে গেছে? প্রণয় প্রিয়তাকে হঠাৎই আতঙ্কিতভাবে যেতে দেখে ভ্রু কুঁচকালো। তার চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি হয়েছে। প্রিয়তা কাঁপা গলায় বলল, প্রণয় ভাই, আমি আসার আগে থেকেই কি আপনি জেগেছিলেন? প্রিয়তার প্রশ্ন শুনে প্রণয়ের কপালে ভাঁজ মিলিয়ে গেল। মুহূর্তে সে সব বুঝে গেল। সে প্রিয়তার আতঙ্কিত গোল গোল চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, না। স্বস্তির নিঃশ্বাস ফেল প্রিয়তা। দৃষ্টি সরাতেই দেখল প্রণয়ের হাত
গড়িয়ে রক্ত পড়ছে। রক্তের রং দেখতেই জলে উঠল প্রিয়তার হৃদয়। আর্তনাদ করে প্রণয়ের হাত জড়িয়ে ধরে বলল, ব্লিডিং হচ্ছে, ডাক্তার ডেকে আনি। বলে দৌড়ে যাবে, তখনই প্রণয় ওর হাত টেনে প্রিয়তাকে ঘুরে প্রশংসক দৃষ্টিতে তাকালো। ওকে একদম নিজের কাছে বসিয়ে নিয়ে বলল, এত তিরিংবিরিং করিস কেন? প্রিয়তা অবাক হয়ে বলল, তিরিংবিরিং কই করলাম? প্রণয় এই দুই হাত নিজের বুকে চেপে ধরল। প্রিয়তা তখনও গোল গোল চোখে তাকিয়ে আছে। প্রণয় ওর নীল চোখে চেয়ে মনে মনে বলল, বোকা পাখি আমার, তুই কি জানিস তুই পাশে থাকলে প্রণয় শিকদার মৃত্যুকে ভয় পায় না? তুই তো আমার সব রে, তুই আমার প্রাণ পাখি, তুই আমার জান পাখি। তোর একটুখানি ছোঁয়া আমার জন্য জীবন দায়ী। একটু কাছে থাক, এমন করিস কেন? প্রণয়ের বাদামি চোখের মায়া আটকে গেছে প্রিয়তা। ওই দুই চোখে কিছু একটা আছে যা প্রিয়তাকে খুব করে আকৃষ্ট করে, যা অপেক্ষা করার সাধ্যই প্রিয়তার নেই। তার মনে হচ্ছে এই চোখ তাকে কিছু বলছে, কিন্তু সেই ভাষা বোঝার সামর্থ্য নেই তার। কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে প্রীতম, প্রেম আর সাদাব। সাদাব বলল, এতক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে থাকার মানে কি? প্রণয়ের কন্ডিশন দেখতে হবে না? যাবো না ভেতরে? প্রেম বলল, কন্ডিশন তো রিসেপশনিস্ট বলেই দিয়েছে। সাদাব বলল, তবে একবার চোখের দেখা তো দেখতে হবে। হাসল প্রীতম, হেসে বলল, আমরা ভেতরে গিয়ে কি করব? আমাদের যাওয়া না যাওয়ার বড়দাতা নিয়ে কিছু আসে যায় না, আর আমাদের দেখে তার কোনো লাভও নেই। কিন্তু যাকে দেখলে আমার ভাই প্রাণ ফিরে পাবে, যাকে কাছে পেলে আমার ভাই মানসিক শান্তি পাবে, তাকে ওর কাছে দিয়ে এসেছি। এতে দুজনই ভালো, নাহলে দুজনেই ছটফট করতে করতে মরে যাবে। সাদাব অবাক হয়ে গেল। প্রণয় সম্পর্কে তার আরাও জানে। প্রেম বলল, বোন ভীষণ ভয় পেয়েছে আরেকটা পেশেন্টের কন্ডিশন শুনে। প্রীতম বলল, ভালোবেসেছে অনেক। প্রেম আবার বলল, এমন কেন হয় ভাই? যেটা ছাড়া আমাদের বেঁচে থাকা অসম্ভব, সেটাই কারো জীবন থেকে হারিয়ে যায়। কেনই বা আমাদের আপনজনকে প্রতি মুহূর্তে একটু একটু করে শেষ হয়ে যেতে দেখতে হয়?